আসুন বন্ধুরা, ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ একটি নতুন গল্প শুনি। আজকের গল্পের নাম বাস্তু। লিখেছেন বাণী বসু। শেষ পর্যন্ত বাড়িটি বিক্রি হয়ে গেল, নির্বিঘ্নেই বলা চলে। কেননা রথিনের স্মার্ট ছোট ভাই দিল্লিবাসী হলেও ভগ্নিপতি বিমানও কম হুঁশিয়ার লোক নয়। ছেলে মেয়ের স্কুলের কথা চিন্তা করে উত্তর কলকাতা ঘেঁষে এখন ওদের বছর দুয়েক বাস করার মতো একটা ব্যবস্থা হয়েছে। তার শিফটিংয়ের হাঙ্গামা মিটতেই পুজোর ছুটি শেষ। জয়িতা রথিনের স্ত্রী, প্রথম থেকেই গুম হয়েছিল। পুরো ব্যাপারটাই তার অপছন্দ, কিন্তু রথিন কি বা করতে পারে? ব্রতিন নাকি দিল্লিতেই বাড়ি করছে, টাকা চাই। প্রথমটা খুবই রাগ হয়েছিল। বাড়িটা যেমন রথিনের একার নয়, তেমনি ব্রতিনেরও তো একার নয়। হঠাৎ সে এভাবে ভাগ চাইতে পারে? তারা পুরো পরিবার রীতিমতো বাস করছে এখানেই তাদের ৩-৪ পুরুষের ভিটে। অবশ্য ব্রতিন দাবি করেনি, খুবই ইনিয়েছে বিনিয়েছে। রথিনেরও যে একটা ভালো বাসস্থানের কত দরকার, ইত্যাদি ইত্যাদি। পরে রাগটা পড়লে বিশাল উঁচু উঁচু পলেস্তারা খসা দেয়াল, ফুটি ফাটা ছাদ, ছ্যাতলা পড়া মেঝে, এসবের দিকে তাকিয়ে সে ভেবেছিল উপায় বা কি? এই জমিদারি ব্যাপার সারানোর হিম্মত তার একার নেই। ছোটর ঘরগুলো তালা দেওয়াই পড়ে থাকে। মিতা অর্থাৎ তার বোনেরও এ বাড়িতে 1/3 ভাগ আছে ঠিকই, কিন্তু মেইনটেন্সের 1/3 ব্যয় ছোটই কোনোদিন স্বীকার করলো না তো মিতা। তাহলে অথচ জয়িতা তার মর্নিং স্কুলের কাজ সামলেও প্রাণপণ চেষ্টায় বাড়িটাকে সাফ সুতরো রাখে। তার অজস্র জানলা, অজস্র দরজা, গ্র্যান্ডফাদার ক্লক, জালি কাজের টেবিল, পেল্লায় আলমারি, সব। এই করতে করতে জয়িতার হাতগুলো কেমন ছ্যাতলা পড়া হয়ে গেছে। অতিরিক্ত পরিশ্রমের একটা কালচে ছাপ পড়ে গেছে মুখে। ছোট গত পুজোয় এসে বলছিল, এত কি করে করো বৌদি, আর করোই বা কেন এত খাটুনি? লেবার অফ লাভ, জয়িতা উত্তর দেয়। জয়িতার এই অস্বাভাবিক টানের কথা মনে করেই রথিন একটা প্রাথমিক বাধা দিয়েছিল। জানিস তো, বাড়ি নিয়ে তোর বৌদির খ্যাপামি। ব্যাপারটা কি জানো দাদা, বৌদিরা তো চিরকাল ভাড়া বাড়িতে থেকেছে। এত বড় একটা নিজস্ব বাড়ির গ্রাঞ্জার, তাই মানে বুঝেছ তো? তার নিজের ফ্ল্যাট তো হচ্ছেই, ভালোই হবে, অনেক ঝামেলা থেকে বাঁচবে। কথাটা বোধহয় জয়িতার কানে গিয়ে থাকবে। ছেলে মেয়ে বেশ শেয়ানা, মায়ের ডান হাত বাঁ হাত, তারাই হয়তো কানে তুলে দিয়েছে। জয়িতা রাত্রে শুতে এসে বলল, ছাগল তোমাদের, তাকে তোমরা লেজের দিকে কাটবে না মুড়োর দিকে কাটবে, জবাই করবে না হালাল করবে, সে তোমাদের ব্যাপার। আমার মতামতের অপেক্ষা করো না, আমি হলুম চাকরানি। আহা হা হা, রাগ করছো কেন? ভেবে চিনতে দেখো না কিসে ভালো হয়। তার জবাব হলো, দূর দূর, কোনোদিন এত বড় বাড়ি চোখে দেখেছি বিয়ের আগে? আমি বাড়ি বিক্রি বাটার মর্ম কি বুঝব? জয়িতার অভিমান দেখে রথি মনস্থির করে ফেলে। সে সেবার ছোট ভাইকে বলেই দেয় স্পষ্ট, দেখো ব্রতী, এ বাড়ির মর্ম সত্যি কথা বলতে আমিও বুঝি না, তুমিও বোঝো না। যে রাখে বাড়ি ধর্ম তো তার,
তোমার বৌদিকে কাঁদিয়ে আমি বাড়ি বিক্রি করতে পারবো না। তাহলে আমার অংশের ভ্যালুয়েশন করে টাকাটা দিয়ে দাও। বাহ, কিভাবে দেব? প্রভিডেন্ট ফান্ড তুলতে বলো, না বৌদির গয়না বিক্রি? তাতেও হবে না। হবে কি? চক্ষু লজ্জায় ব্রতী রণে ভঙ্গ দিয়েছিল, তবে খুব সম্ভব সেই বিমানকে টিপে দিয়ে যায়। বিমান বেশ চালু ছোকরা, খোসামুদি করে করে জয়িতাকে পটিয়েছে খুব। কাপ্তানি বেশবাস করে একদিন ভটভটিয়ে চলে এলো, বৌদি বৌদি, আরে বিমান যে, এসো এসো, চা খাবে তো? আপনার হাতের চা সে তো খাবই। আজ আপনাকে একটা জিনিস দেখাই, দেখুন। কি জিনিস? আরে চলুনি না। টানতে টানতে জয়িতাকে একতলায় টেনে নিয়ে গেল বিমান, পশ্চিমের ঘরে। আগেকার দিনের কাঠের কড়ি বর্গা সমস্ত উয়ে উয়ে শতচ্ছিন্ন, শাখা প্রশাখা নেমেছে ঘরের চার দেয়ালে। আরও দেখুন, পুরনো রান্নাঘরের মধ্যে ঢোকালো সে জয়িতাকে, আরশোলা, ইঁদুর এবং চামচিকে, তাছাড়া তাদের নাদি, কাগজপত্র, কাঠরা যা ছিল সব কেটে কুটে ছারখার। নাকে কাপড় দিয়ে বেরিয়ে এলো জয়িতা। দিন, এবার চাটা যা দেবেন দিন। বিমান হাত দুটো সশব্দে ঝেড়ে বলল, চা দিচ্ছি, কিন্তু দেখুন দেখুন করে আমার নিজেরই বাড়ির অন্ধি সন্ধি আমাকেই দেখাচ্ছ, ব্যাপার কি? বাড়ি দেখায়নি বৌদি, বাড়ি না, দেখালাম অতীত। যতই চেষ্টা করুন অতীতকে টিকিয়ে রাখতে পারবেন না, সে গত হবে। সময় তো গত হবেই, বস্তুও গত হবে বৌদি, কেননা তার ওপর সময়ের ছাপ পড়ে। বিমান, তোমারও কি খুব টাকার দরকার? ছি ছি বৌদি। বিমান 10 হাত জিভ কেটে প্রায় জয়িতার পায়ে পড়ে গেল। আপনি শেষটা আমায় এই ঠাউরালেন? দেখুন বৌদি, আমি জামাই হতে পারি, কিন্তু যে জামাইরা জন এবং ভাগনার মতো কিছুতেই আপনা হতে চায় না, আমি কদাচ তাদের দলে নই। আমার একটি নিঃস্ব পত্ন পৈতৃক বাড়ি আছে, আমার পিতৃদেব শেষ বয়সে করেছিলেন, তাই তাতে সময়ের হাত এখনো সেভাবে পড়েনি। আমি মিতাকে বলেছি, মেয়েদের পিতৃ সম্পত্তির উত্তরাধিকারের যে আইন, তা দুস্থ মেয়েদের জন্যে, তোমার মতোদের জন্য নয়। কাজেই এ প্রপার্টি বিক্রিতে আমাদের বিন্দুমাত্র স্বার্থ নেই। আমি চাই আপনারা ভালো থাকুন, বিল্টু মিলু ভালো থাকুক। এই জমির ওপরেই আপনাদের বাস করার ব্যবস্থা হয়ে যাবে, একেবারে চকচকে নতুন বাড়িতে। বাড়ি বলো না, বলো ফ্ল্যাটে। মাথার উপরে ঢনঢন করে হামান দিস্তে মশলা গুঁড়োনো হবে, কত্থক প্র্যাকটিস হবে, মাতলামো করে কেউ সিঁড়িতে বমি টমিও করে রাখতে পারে, পানের পিক তো ফেলবেই। না বৌদি, এভাবেও ভাবুন, মাসে মাসে একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছেন, সমস্ত ঝামেলা মিটে যাচ্ছে। জলের পাইপ, ইলেকট্রিকের লাইন, বাড়ি রং, এভরিথিং। তার উপর গেটে দারোয়ান, বাইরের লোক ঢুকতেই পারবে না। ঠিক আছে, এত ভনিতা না করলেও পারতে বিমান। আমি ডেমোক্রাসিতে বিশ্বাস করি, সবাই মিলে যা ঠিক করবে তা আমার পছন্দ না হলেও মেনে নেব। আমার ইচ্ছে ছিল অন্তত মিলুর বিয়েটা এখান থেকে হয়। এত বড় দালানগুলোর কোনো সদ্ব্যবহারই আমরা করতে পারলাম না। কথা দিচ্ছি বৌদি, বেঁচে যদি থাকি
এর চেয়েও বড় দালান আপনাকে ছেলে মেয়ের বিয়ের জন্য জোগাড় করে দেব। দীর্ঘশ্বাস ফেলে জয়িতা বলল, থাকবে ওসব কথা। না বৌদি, আপনি খুশি মনে মত না দিলে? মত দিচ্ছি, এটাই যথেষ্ট বিমান। খুশি কি যুক্তি বোঝে? তোমার ফরমাসে চা কফি দিতে পারছি বলে কি খুশিও দিতে পারবো? ব্যারাকপুর থেকে উত্তর কলকাতা, এ বরং শহরের মধ্যে এগিয়ে আসা হলো। যতদিন না ব্যারাকপুরেরটা রেডি হচ্ছে, এখানেই বসবাস। এটাও নতুনই। রথিন বলল, আবার তো শিফট করতে হবে। বইপত্র বাসনকোসন যা প্রতিদিন লাগে না, সেগুলো আর খুলো না। সুতরাং দুটো শোবার ঘরের একটা গুদাম, একটা ঘরেই সবাই শোয়া। দুজন খাটে, দুজন মেঝেতে। খুবই অসুবিধা। ও বাড়িতে তাদের প্রত্যেকের আলাদা আলাদা ঘর ছিল। কাউকেই মেঝে শুতে হতো না। অত বড় বড় খাট পালঙ্ক কিছুই আর এই 10 ফুটি উচ্চতায় ধরবে না। সব নিলাম, বাড়ি চলে গেছে। একদিন মাঝরাতে বিল্টু চেঁচিয়ে উঠল, ওই তো আমাদের বাড়িটা এসেছে, একেবারে পরিষ্কার গলায়। পাশ থেকে রথিন বলল, কিরে, হঠাৎ স্বপ্ন টপ্ন দেখলি নাকি? স্বপ্ন কেন হবে, সত্যি। 10 বছরের বিল্টু বলল। তার মানে এখানে তুই আমাদের বাড়ি দেখবি কি করে? উফ, তোমাকে আমি কি করে বোঝাবো? বাড়িটা হেঁটে হেঁটে চলে এসেছিল। আমাদের খুঁজছে তো। আমার ঘুম হচ্ছিল না, চোখ বুজে শুয়েছিলাম। হঠাৎ মনে হলো কে মুখে হাত বুলিয়ে দিচ্ছে। চোখ খুলে দেখি সামনে একটা জ্যোৎস্নার মতো আলো যেমন আমাদের ও বাড়ির বারান্দায় ভাসত, আর তার মধ্যে বাড়িটা ছোট্ট হয়ে দাঁড়িয়ে আছে। পুচকে, কিন্তু সব আছে। খিলান, থাম, বারান্দা, কার্নিশ, সব। আর বোগেনভিলিয়ার ফুলে দোতলার বারান্দার চালটা ছেয়ে গেছে। মা, কি ফুল, কি ফুল! উফ, যেদিকে তাকাও খালি সাদা আর ম্যাজেন্টা, সাদা আর ম্যাজেন্টা। বিল্টু বলে যাচ্ছিল দারুণ উত্তেজিত হয়ে। মিলু মেঝের থেকে গলা বাড়িয়ে বলল, অত ছোট কেন বুঝেছিস ভাইয়া? কেন রে? অত দূরে বলে। আমাদের থেকে অনেক অনেক দূরে তো, তাই। জয়িতা বলল, এভাবে একটা জ্যোৎস্না রাতের পট পেছনে রেখে বাড়িটার বাইরের চেহারাটা অনেক দিন দেখিনি। রথিন বলল, তুমিও কি দেখতে পাচ্ছ? জয়িতা সংক্ষেপে বলল, স্পষ্ট। একটু পরে নিঃশ্বাস ফেলে বলল, বাড়িটা আমাদের অত সহজে ছাড়বে না, এ কথা আমি আগেই বুঝতে পেরেছিলুম। মিলু বলল, না মা, বোগেনভিলিয়াটা তো সব বছর এত ফুল দেয় না। এবছর খুব ফুল দিয়েছে। আমরা দেখতে ভালোবাসি, তাই বাড়িটা দেখাতে এসেছিল। হবে বলে জয়িতা চোখের ওপর হাত চাপা দিয়ে শুয়ে পড়ল। আর ঠিক সেই সময়ে রথিনের মাথার মধ্যে কে যেন একটা সুইচ টিপল। অমনি টুক করে আলো জ্বলে উঠল, জ্যোৎস্না রাতের আলো। বাড়িটা সত্যি তাদের ব্যারাকপুরের বাড়িটা ছোট্টটি হয়ে দাঁড়িয়ে আছে। সে ধড়মড় করে উঠে বসেছিল। বিল্টু বলল, দেখেছ বাবা, দেখতে পেয়েছ না? কদিন পর জয়িতা বলল, অফিস থেকে ফেরবার সময় একটু হয়ে এসো না গো। কোথায়? ব্যারাকপুরে। আবার কোথায়? ও। জয়িতা ঝেঁচে উঠল, ও মানে? একটা বেড়াল পুষলেও মানুষের মায়া পড়ে যায়, আর এ পিতৃপুরুষের একখানা গোটা বাড়ি,
3 পুরুষকে আশ্রয় দিয়েছে, কোনোদিন তার পরিচর্যা করনি, একটা রং না, কলি ফেরানো না, বিনা প্রতিদানে ও শুধু দিয়েই গেছে। আজ তাকে অন্য লোকের হাতে তুলে দিয়ে আবার আধুনিকতা, সুখ এসব কিনছ, তাতেও তোমাদের কৃতজ্ঞতা আসে না? কি আশ্চর্য! তুমি এমন করে বলছো যেন বাড়িটার প্রাণ আছে, যেন ঠাকুমা পিসিমা গোছের কেউ। আছেই তো প্রাণ, ঠাকুমা পিসিমারও বাড়া, তা জানো। তুমি কি পাগল হলে জয়িতা? পাগল? আমি পাগল? তাহলে বিল্টুও পাগল, মিলুও পাগল, তুমিও তো পাগল। তার মানে? কেন, বাড়িটা সেদিন রাতে আমাদের কাছে আসেনি? রথিন হেসে উঠল। জয়িতা, ওটা তো একটা বাচ্চার স্মৃতি, তার কল্পনা, একটা স্বপ্নই, এত স্পষ্ট যে আমাদের সবাইকে এফেক্ট করেছিল। বাড়িটা হেঁটে হেঁটে আমাদের কাছে এসেছিল, এ কথা নিশ্চয়ই আমাকে বিশ্বাস করতে বলছো না? বরং আমরাই ওর কাছে গিয়েছিলুম মনে মনে। একেই বলে মায়া। কে জানে, উদ্ভিদের প্রাণ আছে এ কথাই কি একসময় কেউ বিশ্বাস করত? জয়িতা উদাস গলায় বলল। অফিস ফেরত রথিন দেখল সে ব্যারাকপুরের বাস ধরছে। শনিবার বেশ বাদুড় ঝোলা ভিড়। তারই মধ্যে সেদিনের মাঝরাতের স্মৃতিটা পেন্ডুলামের মতো দুলছে। 3টে খিলান, তলায় ইট বেরিয়ে যাওয়া গোল থাম বারান্দা, মাঝখানে একটু স্ফীত, ওপরে বিবর্ণ টালির চাল, একখানা অলৌকিক দরজা, তার ভেতর দিয়ে রহস্য কাহিনীর মতো ঘরের অভ্যন্তর দেখা যায়। মাঝখানে গেট, মাথায় বোগেনভিলিয়া, সাদায় আর ম্যাজেন্টায়। এপ্রিল মাসে বারান্দার ডালিতে যেন হোলির উৎসব। তারা না সাজাতে পারে, কিন্তু ওই বোগেনভিলিয়াই সাজাতো বাড়িটাকে প্রতি বসন্তে। রোকো রোকো, অন্যমনস্ক ছিল রথিন। তার স্টপ আরেকটু হলেই পার হয়ে যাচ্ছিল। কতদিন এ পথ দিয়ে যাতায়াত হয় না। পা চালালো রথিন। সামনের বাঁকটা পার হলেই এ কি, একটা ধুধু শূন্যতা সামনে নিয়ে দাঁড়িয়ে পড়ল রথিন। তারপরে ভালো করে তাকিয়ে দেখল, না, ঠিক শূন্যতা একে বলা যাবে না। যেটুকু আকাশ আড়াল ছিল সেটুকু শুধু মুক্ত হয়ে গেছে। জমির ওপরটা প্রায় ভর্তি, লরি দাঁড়িয়ে আছে, বোঝাই হচ্ছে মেঝের মার্বেল, দেয়ালে গাঁথা আলমারির বার্মার টিক, জানলা দরজা। একটা লরি ছেড়ে গেলে রথিন দেখতে পেল ঘনিয়ে আসা সন্ধ্যার আধো অন্ধকারে সমস্ত জমিটার গায়ে রক্তপাত হয়েছে। লালচে রক্তের বিন্দু ইতস্তত ফুটে উঠেছে, সাদা বিন্দুও। রক্তের জলীয় পদার্থের মধ্যে সাদা আর লাল তো মিলে মিশেই থাকে। এরকম আলাদা আলাদা, কে জানে কোন প্রাণীর রক্তের প্রকৃতি কেমন। রঙও তো মানুষের রক্তের মতো গাঢ় লাল নয়। চোখের বিভ্রম কেটে গেল একটা ডাকে, রথিদা, ও রথিদা, আরে এদিকে। রাজেন ঘোষ ডাকছে। সেই এই জমিতে বহুতল গড়বে, বিমানের বন্ধু স্থানীয়। আরে দাদা, কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছেন না? এগিয়ে আস্তে আস্তে রথিকে স্তব্ধ দাঁড়িয়ে থাকতে দেখে রাজেন গলা নামালো। অত সেন্টিমেন্টাল হয়ে পড়লে কি চলে দাদা? দেখুন না কি চমৎকার বিল্ডিং তুলি। রথিন তখন দেখছিল তার বিভ্রম। বোগেনভিলিয়া ছড়িয়ে আছে গোটা জমিময়।
বোধহয় কি হতে যাচ্ছে টের পেয়ে তার সমস্ত নিহিত ঐশ্বর্য উজাড় করে দিয়েছিল লতাটা, তাই এত রক্ত তার ভূতপূর্ব বাড়ির গায়ে। তার দৃষ্টি অনুসরণ করে রাজেন ঘোষ বলল, ওহ, একখানা গাছ পুঁতেছিলেন বটে দাদা। কঙ্গটঙ্গর জঙ্গল থেকে আমদানি করেছিলেন নাকি বলুন তো? আসুন এদিকে, একটা জিনিস দেখাই। রথির হাত ধরে একটা টান দিল রাজেন। পড়ে থাকা ইটের স্তূপের মধ্যে দিয়ে সাবধানে পা ফেলতে ফেলতে সে চেঁচিয়ে মিস্ত্রিদের ডাকাডাকি করতে লাগলো, এই ওসমান, এই মেওয়ালাল, বিড়ি রাখ এখন। ওইখানের ইটগুলো আস্তে আস্তে সরাতো। হ্যাঁ, সরা চটপট। উবু হয়ে বসে পড়ে রাজেন বলল, দেখুন দেখুন, আপনার ওই আজব বোগেনভিলিয়ার শেকড়, একটা সুমো কুস্তিগিরের থাইয়ের মতো গোদা, কোনখান থেকে কোনখানে চলে এসেছে দেখছেন? যতই কোপ মারি কিছুতেই একে তুলতে পারা যাচ্ছে না, মাটি কামড়ে আছে একেবারে। রথিন দেখল সাদাটে একটা মোটা লম্বা কাছির মতো বস্তু আন্দাজ যেখানে তাদের গেট ছিল সেখান থেকে শুরু করে অন্তত 8-9 ফুট ভেতর পর্যন্ত গিয়ে যেন ডজন ডজন আঙুল বার করে মাটি খিঁচে আছে। ধরা গলা ঝেড়ে নিয়ে সে বলল, না রাজেন, বোগেনভিলিয়া নয়, এ বোধহয় আমাদের বাড়িরই শেকড়। নড়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মানুষের সঙ্গে পারল না।